আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো বয়স কম, আর তাছাড়া অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়, আপনি আমার সাথে এসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজ করব তুমি টেরই পাবে না। খাল উজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল তখন আমার দু চোখ বন্ধ হয়ে আমার এমন অবস্থা হলো যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক মজার, আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দিলরুবা খান, বয়স 18 বছর। আজকে আমি যে গল্পটা বলব তা হল যখন আমার বয়স 14-15। ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, মানুষের মতো মানুষ হব। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার বয়স যখন 10 তখন আমার বাবা মারা যান। মা অনেক কষ্টে তখন আমাদের সংসার চালাতেন। আমার এক ভাই, সে আমার ছোট, আমরা 2 বোন। তবে সংসারে আমি সবার বড় মেয়ে। বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলি পড়ে চরম অভাব অনটনে। মা আমাদের মুখে 3 বার খেতে দিতে পারত না। লেখাপড়ায় খুব খারাপ ছিলাম না। বাবা মারা যাওয়ার পর আর বেশি দিন পড়ালেখা করতে পারেনি। অভাবের কারণে পড়ে খুঁজতে হয় আমাকে কাজের সন্ধানে। আমাদের গ্রামের রাবিয়ার মা ঢাকায় থাকে। মায়ের এই কষ্ট দেখে রাবিয়ার মা আমার মাকে পরামর্শ দিল, আমার দেখা অনেক বড় সাহেবের সাথে পরিচয় আছে, তুমি চাইলে আমি তোমার মেয়েকে তাদের বাসায় কাজের ব্যবস্থা করে দিতে পারি। ভালো টাকা বেতন দেবে তারা তোমার মেয়েকে তারা ভালো ভালো খেতে দেবে, ভাল জামাকাপড় দেবে। অভাব অনটনের সংসার আর কত কষ্ট করব। তাই ভেবে মা রাবেয়ার মায়ের প্রস্তাবে সম্মতি দিল। রাবেয়ার মায়ের প্রস্তাব পেয়ে মা আমাকে বড়লোক সাহেবের বাড়িতে কাজের জন্য দিতে রাজি হয়ে গেলাম। মায়ের কষ্ট দেখে আমি অন্যের বাসায় কাজের চাকরিতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। মা, বাবা, ভাই, বোন সবার মুখে হাসি ফুটাতে অন্যের বাসায় কাজে চাকরি করতে আমি রাজি হয়ে গেলাম। তারপর রাবিয়ার মা ঢাকায় সাহেবের সাথে মোবাইল ফোনে কথা বলে দেখল তাদের কোনো কাজে লাগবে কিনা। সাহেব বলল, হ্যাঁ রাবিয়ার মা, আমার ম্যাডাম অসুস্থ, বাসায় রান্না বান্না ঠিকমতো হয় না, ছেলে মেয়েদের খাবার দাবারের খুব অসুবিধা হচ্ছে, একটা কাজের মেয়ে হলে ভালোই হয়। রাবেয়ার মা সাহেবের সাথে ফোনে কথা বলার পর আমার মাকে বলে যে আমি দিলরুবা খানমের কাজের ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমরা যদি রাজি থাকে তাহলে আমি আগামী শুক্রবার দিলরুবাকে নিয়ে ঢাকা চলে যাবে। তার কাজ দেখে যদি সাহেব পছন্দ করে তাহলে তাকে সাহেব ভালো টাকা বেতন দেবে, ভালো ভালো খেতে দেবে। অবশেষে আমার মা রাবিয়ার মার সাথে ঢাকায় বড়লোক সাহেবের বাসায় কাজের জন্য নিয়ে যেতে দিল। বাড়ি থেকে জীবনের প্রথম ঢাকায় আসলাম। বাড়ির মানুষের স্মৃতি, মা বাবা স্মৃতির কথা স্মরণ করে গাড়িতে বসে অনেক কান্না করলাম। অবশেষে রাবিয়ার মা আমার ঢাকায় একটি বড় বিল্ডিং এর 6 তলায় আমাকে নিয়ে এল সাহেবের বাসায়। রাবিয়ার মা সাহেবকে আমায় দেখে বলল, হ্যালো বাবু, এই দেখুন আপনার বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছি। মেয়েটি বেশ চঞ্চল, রান্না বান্না থেকে শুরু করে থালা বাসন মাজা সব কাজ পারে। তারপর হ্যালো বাবু আমার দিকে চেয়ে আমাকে খুব ভালো করে দেখল। হ্যালো বাবু, লোকটা অনেক সুন্দর, হ্যান্ডসাম। প্রথম দিনের আমার দিকে কেমন করে যেন চেয়ে রইলেন। তার চাচা দেখে মনে হচ্ছিল অন্য কিছু মতলব আছে লোকটা। আমাকে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আমি বললাম, স্যার, আমার নাম দিলরুবা। তারপর সাহেব আমাকে বলল, বাহ বাহ, বেশ সুন্দর নাম তোমার। তা তুমি কি পারো? আমি বললাম, রান্না বান্না খুব ভালোভাবে পারি স্যার। তখন সাহেব আমাকে বলল, দিলরুবা, তুমি আমাকে স্যার বলবেন না, আমাকে খালু জান বলে ডাকবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর রাবিয়ার মা আমাকে খাল উজানের বাসায় রেখে চলে আসেন। খালু জান একটি কোম্পানির বড় পোস্টে চাকরি করে। শুক্রবার তার সাপ্তাহিক ছুটি। আমি প্রথম দিন থেকেই তাদের বাসায় কাজ শুরু করে দেয়। প্রথম দিন তার আমার কাজ দেখে অনেক খুশি হলেন। খালু জান আমার কাজ দেখে অনেক প্রশংসা করলেন।
পরের দিন খালু যান আমার জন্য কিছু ভালো ভালো জামাকাপড় মার্কেট থেকে কিনে আসলেন। আমি এরকম জামাকাপড় আর কোনোদিন পরি নাই। মনে হচ্ছিল বেশ ছোট ছোট জামাকাপড়। আমি বললাম, খালু যান, এরকম ধরনের ছোট ছোট জামাকাপড় আমি পরতে পারব না। আমার লজ্জা লাগে। আমি গ্রামে থেকে বড় হয়েছি, গ্রামে বড় বড় জামাকাপড় পরেছি, তাই এরকম ধরনের জামাকাপড় পরলে আমার কাছে কেমন কেমন জানি লাগে। খালু যান বলল, আরে মা, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। তুমি আমার বাসায় থাকো, আমার বাসার কাজের মেয়েরাও আমার মেয়ের মতোই, তাই তোমাকে আরও স্মার্ট এবং সুন্দর হয়ে থাকতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টনেসকে পছন্দ করি। আর শোনো দিলরুবা, আমার বাসায় প্রতিদিন ভালো ভালো গেস্ট আসে, উচ্চমানের গেস্ট। তাদের সামনে তুমি সবসময় সাজগোজ করে থাকবে, কারণ তোমাকে তো আমরা কাজের মেয়ে মনে করি নাই, তোমাকে আমরা নিজের মেয়ের মতোই মনে করি। ঠিক আছে মা। আমি বললাম, আচ্ছা খালু যান। তারপর খালু যান আমাকে বলল, যাও দিলরুবা, মা, তুমি জামাকাপড়গুলো পরে আসো, আমি তোমাকে দেখব। তোমাকে কেমন লাগে এই জামা কাপড়গুলো, আমার অনেক পছন্দের কিনা। তারপর আমি খালু জানের কথা রক্ষা করতে আমি এই ছোট ছোট জামা কাপড়গুলো পরে নিলাম, এবং আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ এরকম ধরনের দামি আর নতুন জামা কাপড় আমি কখনো কিনাই। জামা কাপড়গুলো পরে যখন খালু জানের সামনে আসলাম, তখন খালু জান আমার দিকে এমনভাবে তাকাল, মনে হল যেন খাল উজানের চোখে আমি এক স্বপ্ন, সত্যি স্বপ্নের অপ্সরা। তারপর খালু জানেন এমন চা দেখে আমি বললাম, খালু জান, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনি নতুন দেখছেন নাকি? তারপর খালু জান বলল, না মা, তোমাকে নতুন দেখছি না, দেখছি তোমাকে কত সুন্দর লাগছে। তুমি কত সুন্দর একটা মেয়ে। তুমি যদি পড়ালেখা করতে পারতে, তাহলে ভবিষ্যতে বড় কিছু হতে পারতে। আমি বললাম, খালু জান, আমার পড়ালেখার খুব ইচ্ছে ছিল, আমি ভবিষ্যতে পড়ালেখা করে বড় কিছু হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ায় আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। তারপর খালু জান আমাকে বলল, আচ্ছা দিলরুবা, তুমি কি পড়ালেখা করবে? আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দিই, আমার ভাষা টুকিটাকি কাজ যেগুলো করবে, আর বাকি অবসর সময় পড়ালেখা করবে, পারবে তো সব কিছু সামলাতে? আমি বললাম, খাজাঞ্চি, অবশ্যই পারব, আপনি যদি আমাকে একটু হেল্প করেন। প্রথম তো ভালোই মনে হলো, কিছুক্ষণ ভেবে আমি আরও বললাম, খালু জান, পড়ালেখা করলে তো অনেক টাকা লাগবে, আমি এত টাকা পাব কোথায়? খালু জান বল, দিলরুবা, তুমি টাকার চিন্তা করো না, আমি তোমাকে সব কিছু দিব, তুমি শুধু আমাকে একটু একটু বলেই। খালু জান থেমে গেলাম। আমি বললাম, খালু জান একটু কি? তারপর খালু জান চুপসে গেল। খালু জান কি যেন ভাবতে লাগল, মনে মনে অনেক ভেবে হঠাৎ করে কোনো এক কাজের কথা বলে চলে গেল। আমি বুঝতে পারলাম না খালু জান একটু দাঁড়াও আমাকে কি বোঝাতে চেয়েছিল। সেই রাতে আমি যখন আমার রুমে ঘুমিয়েছিলাম, আজ ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করি রাতের অন্ধকারে কেউ আমার রুমে প্রবেশ করে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে, মনে হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আমি লাইট অন করে দেখি খালু জান। আমি বললাম, খালু জান, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? খালু জান বল, না কিসের যেন একটা শব্দ পেলাম, তাই আমি ভাবলাম আমাদের বাসায় নাকি চোর ঢুকেছে, চোর মনে করে আমি তোমার এখানে আসলাম, কিন্তু এখানে এসে দেখি কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, তুমি ঘুমাও। পরের দিন খালু জান আবার আমার জন্য একটি স্বর্ণের আংটি এনে আমাকে বলল, দিলরুবা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা পুরস্কার আছে। আমি বললাম, খালু জান, কি এমন জিনিস এনেছেন আমার জন্য, তাও আবার আমার চোখ বন্ধ করতে হবে? আমার চোখ খুলে দেখি চকচকা স্বর্ণের একটি চেঞ্জ। আমি স্বর্ণের চেইনটি দেখে অনেক আনন্দে নাচতে শুরু করলাম, আর খালু জান আমার নাচার দৃশ্য খুব ভালোভাবে দেখতে লাগলেন। দেখতে দেখতে এভাবে কেটে গেল একটি মাস। তারপর খালু জান আমাকে একটি স্কুলে ভর্তি করে দিল। আমি যদিও ক্লাস করতে পারতাম না, কারণ ক্লাস করলে বাসায় কাজ করবে কে? খালু জান বলল, পরীক্ষার সময় পরীক্ষা দেবে, আর বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।
এইভাবে চলতে লাগল আমার জীবন। হঠাৎ রাত 1-2টার সময় খালু জান আমাকে তার রুমে ডেকে নিয়ে বলল, দিলরুবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন কথাটা যে কিভাবে আমি বলবো তা আমি বুঝতে পারছি না। জানি না এই কথাটা বলার পর তুমি আমাকে কেমন ভাবে। আমি বললাম, খালু জান, আপনি নিঃসন্দেহে বলেন, আমি আপনার সকল কথা রাখার চেষ্টা করব। আমি কথা দিলাম আমি আপনাকে কখনো ভুল বুঝবেন না, কখনো অসম্মান করব না। আপনার কথা শতভাগ রাখার চেষ্টা করব। কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যেখানে আমি দুমুঠো খেতে পেতাম না, ভালো কাপড় চোপড় পেতাম না, সেখানে আপনার জন্য আজকে আমার এই রাজকীয় অবস্থান। আর তাছাড়াও আপনি আমাকে আপনার মেয়ের মতোই ভালোবাসেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। খাবার দাবার, কাপড় চোপড়, গহনা, আরাম আয়েশের কোনো অভাব নেই। আপনার কোনো কথা আমি কিভাবে না রাখতে পারি। তারপর খালু জান আমাকে বলল, দেখো দিলরুবা, তোমার খালা আজ 10 বছর ধরে এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। না পারি তার সাথে 2টা মনের কথা বলতে, না পারি তার সাথে মনের খোরাক মেটাতে। খুব অসহ্য যন্ত্রণার মধ্যে আমার জীবন অতিবাহিত হচ্ছে। ছেলে মেয়ে সবাই পড়ালেখা করছে, কিন্তু কেউই আমার মনের অবস্থা বুঝে না। আর যে বুঝবে সে তো অসুস্থ হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। 10 বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে তার পা 2টা ভেঙে যায় এবং সে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তার সাথে তো আমার কোনো কিছু হয় না। মাথাটা সবসময় জ্যাম হয়ে থাকে, মাথার মধ্যে সব সময় চিন চিন ব্যথা অনুভব করি। আমি জানি সেটা কিসের ব্যথা, কিন্তু কাউকে বলার মতো আমার দুঃসাহস হয়নি। তোমাকে যে কিভাবে কথা বলতে আমার যদিও আনিজি ফিল করছি, তারপরেও আমি না বলে পারছি না। তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার মুখ, তোমার মায়ের, সত্যি আমি হারিয়ে গেছি। আমি তোমাকে চাই দিলরুবা, তোমাকে আপন করে পেতে চাই। আমি জানি না কখন কিভাবে তোমার মধ্যে হারিয়ে গেছি। দিলরুবা, আমি তোমার কাছ থেকে সেই জিনিসটা চাই যা পেলে আমি একটু একটু করে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারব। তোমার কাছ থেকে একটু ভিন্ন কিছু চাই, একটু ভিন্ন কিছু চাই। তুমি যদি আমাকে একটু দয়া করো, বিনিময়ের জন্য তুমি আমার কাছে যা চাও আমি তাই দিব। সাহেবের মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর বললাম, খালু জান, আপনি যা চেয়েছেন তা কিভাবে সম্ভব? আমি তো আপনার তুলনায় অনেক ছোট একটা মেয়ে, আপনার মেয়ের মতোই। তারপরেও আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার কথা শুনে খালু জান আমাকে বলল, মেয়ের মতো? কিন্তু মেয়ে তো নয়। আর তোমার সাথে আমার এইসব যায়, শুধুমাত্র বয়সের একটু ব্যবধান। প্লিজ দিলরুবা, আমাকে আমার মানসিক যন্ত্রণা থেকে একটু মুক্তি দাও। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার এই রাজকীয় জীবন, আরাম আয়েশ, কাপড় চোপড়, থাকা খাওয়া, গহনা, রাজকীয় চলাফেরা, সব কিছুতেই এখন আমি খুব শান্তিতে আছি। কারণ অভাব কি জিনিসটা আমি হারে হারে টের পেয়ে এসেছি বাবার মৃত্যুর পর। তাই মনে মনে ভাবতে লাগলাম, যদি খাল উজানের প্রস্তাবে আমি রাজি না হই, তাহলে তো আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। আবার আমাকে কষ্ট করতে হবে, না খেয়ে থাকতে হবে। তার চেয়ে বরং আমি রাজি হয়ে যাই। এসব কিছু ভেবেই আমি খালু জান এর সাথে তার মানসিক যন্ত্রণা নিবারণের জন্য কাজ করতে রাজি হয়ে গেলাম। আমি বললাম, খালু জান, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়া অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনার আমার সাথে এসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারব না। তারপর খালু জান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজ করব তুমি টের পাবে না। খালু জনের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালু জান যখন প্রথম আমার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, তখন আমার 2 চোখ বন্ধ হয়ে গেল। আমি খুব কাঁদতে শুরু করলাম আর খালু জনকে বললাম একটু সহনশীল হওয়ার জন্য। খালু জান আমার কাকুতি মিনতি শুনে 2 মিনিটের জন্য সহনশীল হয়, তারপর আবার পাগলের মতো আচরণ শুরু করে। আমি তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো এবং এক পর্যায়ে প্রথম দিন শেষের দিকে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর খালু জান তার মনের স্বাদ পূরণ করে দিল। এরপর থেকেই আমি খালু জান এর সাথে একেবারে ফ্রি হয়ে গেলাম।
খালু জানো আমাকে আপন করে পেয়ে অনেক খুশি। এভাবে কৌশলে ফেলে খাল উজান আমার সাথে 22 বছর প্রায় প্রতিদিন রাতেই আমার সাথে মেতে উঠত এক নিষিদ্ধ লীলায়, যে লীলা সম্পূর্ণ ছিল আইন ধর্ম বর্ণ বহির্ভূত। বন্ধুরা, পরিশেষে আমি প্রায় দীর্ঘ 2 বছর পর আমার ভুল বুঝতে পেরেছিলাম, কিন্তু তখন বুঝলে তো আর কোনো কাজ হবে না। আমার জীবনে আমি যা হারাবার তা হারিয়ে ফেলেছিলাম। আমি তাকে অনেক বিশ্বাস করেছিলাম, আর সে বিশ্বাসের ফলেই সে আমাকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আমার দামি সম্পদ তাকে কেড়ে নিয়েছিল। তারপর বন্ধুরা, ওইখান থেকে আমি একেবারেই কাজ ছেড়ে চলে আসলাম। অতীতের কথা চিন্তা হলে আমার মনে খুব কষ্ট হয়, খুব। অতীতের সেই বেদনাদায়ক দৃশ্যগুলো আমাকে খুব পীড়া দেয়। প্রিয় বন্ধুরা, পরিশেষে তোমাদেরকে আমি একটি কথাই বলবো। তোমাদের চলার পথে তোমাদের অনেক লোকের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে, কিন্তু কাউকে তোমরা মন থেকে বিশ্বাস করে তাদের মিষ্টি মিষ্টি কথায় এমন কিছু দিও না যার জন্য তোমাদের সারাটি জীবন অনুশোচনা করতে হয়। আর সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। আর যদিও তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদেরকে সারা জীবনের মাসুল দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।